দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইনসাইডে। ইকবাল হাসান আছি আপনাদের সাথে। আমাদের আজকের অতিথি হোসেন খালেদ, তিনি সম্প্রতি সিটি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আপনারা জানেন যে ব্যবসায়িক নেতা হিসেবে ঢাকা চেম্বারে একাধিকবার নেতৃত্ব দিয়েছেন, ব্যাংকের সাথেও তিনি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। সুতরাং তার ব্যবসায়িক অভিজ্ঞতা, একই সাথে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করব তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য এবং একই সাথে অভিনন্দন নতুন দায়িত্বের জন্য। সিটি ব্যাংকে দায়িত্ব নিয়েছেন, সিটি ব্যাংকের সাথে আপনি দীর্ঘদিন ধরেই জড়িত, তারপরও যেহেতু একটা নতুন দায়িত্ব এবং বড় দায়িত্ব, কি ভ্যালু অ্যাড করতে চান? গত 20 বছর ধরে যে স্বপ্নের যে যাত্রাতে আমরা চলছি, আসলে আই অ্যাম আ পার্ট অফ দ্যাট পিস। তো এখানে নতুন করে বলার থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে যে ভ্যালু পিলার্সগুলো আমরা দাঁড়া করিয়েছি সেগুলোকে আরও কীভাবে স্ট্রেনথেন করা যায়। খুব একটা মোটা দাগে যদি বলি, ব্যাংকটাকে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যেতে চাই এবং একটা ব্যাংককে অথবা যে কোনো একটা ইনস্টিটিউশনকে একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যেতে হলে গ্লোবাল কমপ্লায়েন্সেস, গ্লোবাল গভর্নেন্সেস, গ্লোবাল পার্সপেক্টিভে অপারেশনস করা, গ্লোবাল পার্সপেক্টিভে ব্র্যান্ডিং করা, সেই জায়গাতে নিয়ে যেতে চাই। সেটা বাস্তবায়িত হোক আমরা চাই, কিন্তু বাংলাদেশের ব্যাংক খাত নিয়েই সবচেয়ে বেশি সমালোচনা, শুধু এখন না, দীর্ঘদিন ধরেই চলে আসছে। এরকম একটা বাস্তবতায় সেই স্বপ্ন পূরণ কতটা চ্যালেঞ্জিং? চ্যালেঞ্জ তো থাকবেই, কিন্তু স্বপ্ন দেখা তো এটার জন্য বন্ধ হবে না। স্বপ্ন বড় দেখব যেন অ্যাচিভ করা যায়। অলরেডি বাংলাদেশে এখন আমাদেরকে প্রথম সারির ব্যাংক, 1 নাম্বার ব্যাংক হিসাবে কনসিডার করা হচ্ছে। তো তাহলে আমি আর পরে কোথায় যাব? আমাকে রিজিওনাল ব্যাংক হতে হবে, রিজিওনাল পর্যায়ের পর আমাকে ইন্টারন্যাশনাল যেতে হবে। কিন্তু সেই পথযাত্রাটা শুরু করতে হবে এখন থেকে। শুধু আমি আবারও অ্যাড করছি যে বাংলাদেশ থেকে যদি প্রথম কোনো অর্গানাইজেশন, কোনো কোম্পানি, কোনো এন্টিটিকে একটা এমএনসি হিসাবে কনসিডার করা যায়, সিটি ব্যাংক হ্যাজ দ্যাট স্কোপ। সিটি ব্যাংকের সেই প্রত্যাশা করি। কিন্তু সিটি ব্যাংকের চেয়ারম্যানের পদের বাইরে রেখে একজন ব্যবসায়ী নেতা হিসেবে আপনার কিছু পর্যবেক্ষণ জানব। আপনি যখন ঢাকা চেম্বারের নেতৃত্ব দিয়েছেন, ব্যাংক খাতের সমস্যা এবং উদ্যোক্তাদের নানা রকম চ্যালেঞ্জ নিয়ে নানা রকম কথাবার্তা বলেছেন আপনি। এখনকার বাস্তবতাটা কি? ব্যাংক খাত এবং উদ্যোক্তা কে কতটা ভালো আছে? চ্যালেঞ্জের মধ্যে সবাই আছে। আমি আগে ব্যবসায়ী, যেহেতু আমি প্রথমে ব্যবসায়ী, আমি ব্যবসার পার্সপেক্টিভ থেকে শুরু করি। আপনি জানেন যে আমাদের নিজস্ব ব্যবসা, এবং আমি সারা জীবনে চেম্বারের পক্ষ থেকেও ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের উপরে আমি অনেক বেশি এমফেসিস দিয়েছি যে ওখানে ডেভেলপমেন্ট আনা। জিডিপিতে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন রেখেই থাকে পৃথিবীতে সব জায়গাতেই, এবং বাংলাদেশের ক্ষেত্রেও আসলে খুব একটা ডিফারেন্ট কিছু না, যে এখানে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন কনস্ট্রাকটিভলি দিতে পারে আসলে ক্ষুদ্র মাঝারিরা। আমরা এখন যদি আসি, কেমন আছেন এনারা? সবাই চ্যালেঞ্জের ভেতর দিয়ে যাচ্ছে। একে তো অফকোর্স টাকার মূল্য একরকম একদিকে এক ডিরেকশনে গেছে, ক্রয় ক্ষমতা অনেকেরই কমেছে। যেহেতু বর্তমানে গত বিশেষ করে কয়েকটা বছর ধরে ওভারঅল ব্যবসার অবস্থা ভালো নয়, এনারা সবাই এফেক্টেড। কারণ এটা পুরোটাই কিন্তু একটা ভ্যালু চেইন, একটা সাপ্লাই চেইনের কথাই যদি আমি চিন্তা করি, তাহলে বড়রা যদি ভালো না থাকে, মাঝারিরা ভালো থাকবে না, মাঝারি যদি ভালো না থাকে, তাহলে ছোটরা ভালো থাকবে না। আপনার আরেকটা প্রশ্ন ছিল হলো ব্যাংকরা কেমন আছে। ব্যাংকরা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে 62টা ব্যাংক অনেকগুলো ব্যাংক। এর মধ্যে থেকে অফকোর্স আমরা কিছু শুনছি, পেপারের থেকে বলেন, মিডিয়া থেকে বলেন, এবং একীভূত করার আপনার একটি প্রক্রিয়া চলছে। বাট এর ভেতরের থেকেও কিন্তু আপনার প্রথম সারির কিছু ব্যাংক রয়েছে, দ্বিতীয় সারির কিছু ব্যাংক রয়েছে, আবার তৃতীয় এবং অন্যান্যদের ভেতরে কিন্তু এই প্রথম 2 সারির থেকে গ্যাপটা কিন্তু অনেক বড়। তো প্রথম 2টো সারির ভেতরেও আমাদের হয়তোবা অনেকেরই ক্যাপিটাল অ্যাডিকেসি নিয়ে আপনার টানা আছে, অনেকেই অনেকভাবে কাজ করছে, বন্ড নিয়ে কাজ করছে, টিয়ার 2 বন্ডস নিয়ে কাজ করছে, তো কেউ সোশ্যাল বন্ড নিয়ে কাজ করছে। তো সবাই কিন্তু তাদের ক্যাপিটাল বাড়ানোর চেষ্টা করেই যাচ্ছে। তো ব্যাংকের ভেতরের থেকেও আপনার কেউ কেউ ভালো রয়েছে, কেউ কেউ খারাপ রয়েছে। এর মধ্যে আমরা জানি যে বিগত 2-1 বছরে, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট বিগত 5 বছরে আপনার অনেকগুলো ব্যাংক অনেক ধরনের সমস্যার ভেতর দিয়ে গেছে, এবং এটার বেনিফিটটাই কিন্তু হয়তোবা এই প্রথম সারির কিছু ব্যাংক বেশি ভালো ব্যাংক হিসেবে যেগুলোকে আমরা চিনি। তো সেখানে কারণেই আসলে আপনার যেটা আমরা দেখতে পেরেছি যে আপনার প্রথম সারির কয়েকটা ব্যাংকের হয়তোবা ব্যবসাও প্রসার হয়েছে, প্রফিটও বেড়েছে।
5টা ব্যাংক যদি একটা ব্যাংকে রূপান্তরিত হয়, আমরা জানি প্রক্রিয়াটাও এরই মধ্যে মোটামুটিভাবে সামনে এসেছে। ওভারঅল ব্যাংক খাতের আস্থা ফেরানোর ক্ষেত্রে বা আরেকটু ভালো করার ক্ষেত্রে এটা কোনো ভূমিকা রাখবে কিনা, বা প্রক্রিয়াটা নিয়ে আপনার অবজারভেশন কি? এটাকে যদি আসলে সুন্দরভাবে মনিটর করা যায়, ভালো লিডারশিপ দেওয়া যায়, ট্রান্সফর্ম করাটা সম্ভব। এবং যেহেতু এখানে সেন্ট্রাল ব্যাংকের নিজস্ব ইন্টারভেনশন রয়েছে, সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে আপনার ফান্ডিংও আসছে, এটাকে ভালো লিডারশিপ দিলে এবং মোস্ট ইম্পর্টেন্টলি এথিক্যালি আমরা যদি সেটাকে কন্ডাক্ট করতে পারি, আমি বিশ্বাস করি তার এটাকে ট্রান্সফর্ম করা সম্ভব। সময় লাগবে, ধৈর্য লাগবে, সময় লাগবে। না, আপনি সিটি ব্যাংকের কথা বলছিলেন যে 17 বছরের জার্নিতে আজকে এই পর্যন্ত আমরা যদি এই সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোতে সিটি ব্যাংকের অভিজ্ঞতাটা অ্যাপ্লাই করতে চাই, সেটা সম্ভব কিনা বা কীভাবে করা যেতে পারে? অবশ্যই, এবং আমরা কিন্তু এটা সবসময় বলে এসেছি যে সিটি ব্যাংক শুড বি আ কেস স্টাডি। তো যদি আমরা পারি, আমি ঠিক যে ফর্মুলাগুলোর কথা বললাম যে আপনার নিষ্ঠার সাথে যদি কাজ করি, দেশের জন্য যদি কাজ করি, দশের জন্য যদি কাজ করি, এই ট্রান্সফরমেশন করাটা সম্ভব। এবং আমি আবারও বলছি, সিটি ব্যাংক শুড বি আ কেস স্টাডি। যদি 30 বছরে আমরা এই ট্রান্সফরমেশন আমরা অন্যান্য ব্যাংকগুলোকেও দিতে পারি সময়ের সাথে, উইথ পেশেন্স, ইট ইজ পসিবল। আমাদের কিন্তু এক্সটার্নাল ফান্ডিংয়ের সেই সুযোগটা ছিল না। এখানে তো আপনার সেন্ট্রাল ব্যাংকের একটা বড় একটা 20,000 কোটি টাকার মতো একটা ফান্ডিংয়েরও একটা সুযোগ রয়েছে। 35,000 কোটির কথা শুনছি। এটা এনাদের এতদিন সময়ও লাগা উচিত না। আমার ধারণা 5 থেকে 10 বছরের ভেতরে একটা অবস্থানে এনাদেরকে আনা সম্ভব। ব্যাংক খাতের আরও তো আশঙ্কা করার মতো কিছু বিষয় আছে। খেলাপি ঋণ, আমরা জানি এত পরিমাণ খেলাপি ঋণ নিয়ে একটা ব্যাংক ব্যবস্থা সামনের দিকে আগাবে, এইটা কতটা সম্ভব? এবং এটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, কেন্দ্রীয় ব্যাংকের কোন ধরনের ইন্টারভেনশনগুলো দরকার এখন? আমার আসলে পার্সপেক্টিভটা ভিন্ন। প্রথমে দেখা দরকার যে কেন ঋণ খেলাপি হয়েছে। এতগুলো ব্যবসা, এর ভেতরের থেকে অফকোর্স আমরা জানি যে একটা মুষ্টিগত গ্রুপ অনেকগুলো টাকা অনৈতিকভাবে দেশের থেকে সরিয়ে নিয়ে গেছে, পুরো অর্থনীতি থেকে চলে গেছে। এটা ম্যাট্রেস ইকোনমিতেও কিন্তু আর নেই, এই পুরো অর্থটাই দেশের বাইরে চলে গেছে। সো দ্যাটস নাম্বার 1 ফেলিয়ার। সেটার কারণে কিন্তু অনেক ব্যবসা ডিরেক্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা কিন্তু উইলফুল ডিফল্টারের ভেতরে না, সেটাকেও দেখা দরকার। যারা উইলফুল ডিফল্টার নয়, তাদেরকে আমরা উইথ এমপ্যাথি কীভাবে এনাদেরকে ব্যবসা আসলে আমরা আবার প্রসার করার মতো সুযোগ করে দিতে পারি। ওয়ান্স অ্যাগেন, বিশেষ করে আমাদের কিন্তু অনেক ক্ষুদ্র মাঝারি ইভেন বড় ব্যবসায়ীরাও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা উদাহরণস্বরূপ যদি আমি বলি যে আপনার আজকে বাংলাদেশের অর্থনীতিতে প্রায় জিডিপিতে 30% কন্ট্রিবিউট করে হচ্ছে রিয়েল স্টেট কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। এবং এই রিয়েল স্টেট কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে প্রায় 900 ইন্ডাস্ট্রি রয়েছে, তার কাটা থেকে নিয়ে শুরু করে একেবারে হোম অ্যাপ্লায়েন্স পর্যন্ত। এর মধ্যে বেশিরভাগই হচ্ছে ক্ষুদ্র মাঝারি। আজকে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি অলমোস্ট পুরোটাই বন্ধ অবস্থাতে চলে যাচ্ছে, বিকজ সরকারের কাজের উপরে, ডেভেলপমেন্টের কাজের উপরে আমরা অনেক ডিপেন্ডেন্ট। এবং এই অনেক ডিপেন্ডেন্সির কারণে প্রায় 50% কিন্তু ওই ইন্ডাস্ট্রিটা ওই পার্টিকুলার গভর্নমেন্ট ফান্ডিংয়ের উপরে ডিপেন্ডেন্ট। এখন আনফর্চুনেটলি গত 1 বছর ধরে সেটা পুরোটাই বন্ধ হয়ে গেছে, এবং সরকারের অনেক ক্ষেত্রে পেমেন্টও বন্ধ হয়ে গেছে। যেগুলো কাজ হয়েছে সেগুলো অডিটে চলে গেছে, পেমেন্ট বন্ধ হয়ে গেছে, কিন্তু এই ব্যবসায়ীগুলো কিন্তু অলমোস্ট মরে যাচ্ছে। আনফর্চুনেটলি দিস ইজ অল পার্ট অফ দ্য সিস্টেম। তা আমাদেরকে আসলে দেখা দরকার যে আগে আমরা যেহেতু ব্যাংকার, আমরা কিন্তু শুধুমাত্র সুদ দিয়ে যে আমরা টাকা দিচ্ছি তা কিন্তু না। অ্যাটিটিউডটা থাকা দরকার দ্যাট উই আর দেয়ার ট্রাস্টেড পার্টনার, যেটা সিটি ব্যাংক এখন পর্যন্ত করে আসতে সক্ষম হয়েছে। দ্যাট অ্যাজ ইউর ট্রাস্টেড পার্টনার, আপনার যেখানে সাহায্য প্রয়োজন, অফকোর্স নৈতিকভাবে আমরা কিভাবে আপনাকে সাহায্য করে আসতে পারি, বের করে নিয়ে আসতে পারি। আপনার সেই পুরনো সময়ে আর একটু ফিরে যেতে চাই। আপনি যখন চেম্বারের নেতৃত্ব দিয়েছেন, তখনও ব্যাংকের ইন্টারেস্ট রেট নিয়ে আপনি অনেক কথাবার্তা বলেছেন এবং সে সময় বেশ চড়া ছিল। মাঝখানে আমরা দেখলাম যে 9-6-এর মাধ্যমে সেটা অনেকখানি ডাউন হয়ে গেছিলো, বাট এখন আমরা দেখছি যে আবার 14, 15, 16, যেহেতু পলিসি রেট 10, সুতরাং একটা জায়গায় চলে গেছে। এরকম চড়া ইন্টারেস্ট রেট বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বা বিনিয়োগ কর্মসংস্থানের ক্ষেত্রে কতটা ইতিবাচক বা নেতিবাচক? সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আমাদের ইকুইটি মার্কেটটাকে আরও স্ট্রেংথেন করা, যেটার পেছনে আসলে আমি বিগত 30 বছর ধরে দেখছি যে আমরা একবার কেউ এটার পেছনে নজর দেই তো আরেকবার দেই না।
বর্তমানে একটা পরিস্থিতি দিয়ে চলছি, বাট মুষ্টিগতভাবে আমি মনে করি দ্যাট আমাদের ইকুইটি মার্কেটের ওপরে যদি আমরা ফোকাস করি, বিশেষ করে ক্ষুদ্র মাঝারিদেরকেও যদি আমরা ইকুইটি মার্কেট থেকে ফান্ডিং করতে পারি, ভেঞ্চার ক্যাপে করেন, তাহলে কিন্তু প্রেশারটা ব্যাংকের উপরে বাড়বে এবং ইন্টারেস্ট রেট অটোমেটিক্যালি কমবে। ব্যবসায়ীদের সাথে আমি যখন কথা বলি, ইভেন আপনার সাথেও আগে যখন কথা বলেছি, ইন্টারেস্ট রেট বিনিয়োগের জন্য একটা বড় প্রতিবন্ধকতা, এইটা আপনারা মোটামুটিভাবে সবসময় বলেন। এখনকার পার্সপেক্টিভে শুধু ইন্টারেস্ট রেট প্রতিবন্ধকতা কিনা, নাকি ব্যবসায়ের পরিবেশটা আসলে ওভারঅল কোন দিকে আছে? আমি যদি আমার বাবার কথাও বলি, আমার বাবারও কিন্তু ব্যবসায় ক্যাপিটালটা দিয়েছিল আমার দাদির গহনা বিক্রি করে, এবং দিস ইজ নাথিং আনকমন। আমরা এখন পর্যন্ত দোকান দিতে গেলে মামার কাছে যাই, চাচার কাছে যাই, তো ভাইয়ের কাছে যাই, সেখান থেকে আমরা ইকুইটিটা নিয়ে আসি। এরপরে কোথায় যাবেন? আপনাকে তো কোনো না কোনো একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে আসতে হবে। সো অ্যাভেলেবিলিটি অফ ফান্ড ইজ পসিবলি মোর ইম্পর্ট্যান্ট। কস্ট ইজ একটা ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, কারণ বাংলাদেশের এমন কোনো ব্যবসা নেই যে যেখানে আপনি এতই লাভ করবেন যে ইন্টারেস্ট দিয়ে আবার ঘরে আপনি লাভও নিয়ে যাবেন। সো এই পার্সপেক্টিভে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হয়ে যায় যে আপনি যে ব্যবসাতেই নামছেন সেই ব্যবসাটাকে সুন্দরভাবে ম্যানেজ করা, কস্টকে কন্ট্রোল করা এবং ব্যবসাকে প্রসার করা। রাইট। আপনার অভিজ্ঞতা জানবো। সম্প্রতি ফ্রাঙ্কফুটে বড় একটা সম্মেলনে আপনি অংশ নিয়েছেন, সাইবোস নামে, যেখানে বৈশ্বিক ব্যাংক চর্চা এবং অন্যান্য অভিজ্ঞতা দেখার আপনার সুযোগ হয়েছে। বাংলাদেশের সাথে যদি আমরা মেলাতে চাই, তাদের ব্যাংক ব্যবস্থা, তাদের ব্যাংকের নর্মস, রেগুলেশনস এবং বাংলাদেশে সেটা পরিপালনের ক্ষেত্রে গুণগত পার্থক্যগুলো কি? আমার কাছে পার্সোনালি মনে হয়েছে দ্যাট দিস ওয়াজ অ্যান আই ওপেনার। গ্লোবাল ব্যাংক, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, যারা লেন্ডার রয়েছেন, যারা ইন্ডাস্ট্রিতে পুরো গ্লোবালি লিড করছেন, তারা সকলে আপনার এখানে আসেন। এছাড়াও আসে আপনার ফিনটেক কোম্পানিজগুলো, সফটওয়্যার কোম্পানিজগুলো, এবং যারা আরও অন্যান্য ধরনের সলিউশনস গ্লোবালি প্রোভাইড করে থাকে। এনাদের কাছ সাথে আসলে কথা বলে প্রথমত যেটা জানতে চেয়েছেন ওনারাও, যে দেশের পরিস্থিতি কী। সো দিস ওয়াজ আ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স, এবং যারা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যান নাই সাইবসে, আমি মনে করি ইভেন আগামী দিনেও হয়তোবা যাওয়া অবশ্যই উচিত। ফরেক্স মার্কেট নিয়ে আপনার একটু অবজারভেশন জানবো। আমরা ডলারের রেট তো একরকমভাবে এখন চলছে, ওপেন মার্কেটই আমরা বলবো, বাট গেল 2 মাসে প্রায় $1.7 বিলিয়ন বাংলাদেশ ব্যাংক কিন্তু মার্কেট থেকে তুলে নিয়েছে রেটটাকে ধরে রাখার জন্য। এটা নিয়ে আপনাদের পর্যবেক্ষণ কি? আপনারা যারা ব্যাংকের সাথে সরাসরি সম্পৃক্ত, এটা কতটা, মানে আমি যেহেতু বাজারের উপর ছেড়েই দিলাম, আবার কেন ওখানে ইন্টারভেন্ট করছি? 2007 সন থেকেই আমরা বলে এসেছি যে উই হ্যাভ টু গো টুয়ার্ডস অ্যান ওপেন মার্কেট। সো আই অ্যাম আ স্ট্রং প্রোপোনেন্ট ওপেন মার্কেটের, এবং যেটা আমি কিছুক্ষণ আগেও আমার এক কথার মধ্যে বলেছি, দ্যাট মার্কেট ডাইনামিক্সে কাজ করতে হবে। আমি শুধু পেগ করে রেখে দেবো, এটাতে কিন্তু আসলে ইটস নট ফেয়ার, এবং ইট অলসো সেন্ডস আ রং সিগন্যাল টু দ্য মার্কেট, যেটার কারণে আসলে অনেক অ্যাসেট ভ্যালুয়েশনই নষ্ট হয়ে গেছে। মার্কেট ভ্যালুয়েশনের কথা বলেন, সে প্রেক্ষাপটে আমি পার্সোনালি মনে করি যে বাংলাদেশ ব্যাংকের সে পদক্ষেপটা ওয়াজ দ্য রাইট স্ট্র্যাটেজি। অফকোর্স এর মধ্যে থেকে আমরা হয়তোবা কিছু ব্যাংক বেশি লাভ করেছি, যাদের কাছে হয়তোবা ডলার্স বেশি ছিল, অ্যান্ড দিস ইজ অল পার্ট অফ দ্য বিজনেস। It's all part of supply and demand. Just like any other commodity, do not think of foreign exchange as any other commodity, but just like any other commodity, আমরা যদি ফরেক্স এফএক্সকে আমরা ধরি, বিশেষ করে যেহেতু আমরা ইউএস ডলারের সাথেই আমরা সবচেয়ে বেশি ট্রেড করে থাকি, সেখানেই অফকোর্স আমরা সবচেয়ে বেশি ইম্প্যাক্টেড। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আমরা টোটালি ইম্পোর্ট ডিপেন্ডেন্ট, আবার এক্সপোর্ট ওরিয়েন্টেড। যেহেতু বাংলাদেশের রিসোর্স খুবই অল্প, আমাকে ইম্পোর্টের উপরে ডিপেন্ডেন্ট থাকতেই হবে। এখানে ইম্পোর্টারও আমাকে কানবে যে আমার ডলারের রেট কমান, আবার ওইদিকে এক্সপোর্টারও বলবে যে আমার ডলারের রেট বাড়ান। সো এই ওপেন মার্কেটের এই মার্কেট ডাইনামিক্সে কিন্তু মার্কেটের অ্যাডজাস্টমেন্ট হবে। সো আমি অ্যাবসোলুটলি ব্যাংকের, সেন্ট্রাল ব্যাংকের এই পলিসিকে এবং এই পদ্ধতিকে আমি সাধুবাদ জানাই। ওভারঅল ব্যাংকিং সিস্টেম এখন স্টেবল কিনা, কি মনে হয় আপনার? খুব ডিফিকাল্ট বলা এই কারণ আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে প্রথম সারির যদি আমি 5টা 7টা 10টা ব্যাংকের কথাও বলি, তাদের সাথে অন্যান্য ব্যাংকের গ্যাপটা হয়ে গেছে অনেক বড়। সো অবভিয়াসলি আমরা ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভে আমরা সেটা দেখতে চাই না। ভালো মন্দ থাকবেই, কিন্তু অ্যাটলিস্ট একটা স্টেবল পর্যায়ে থাকা দরকার। এবং আমার মনে হয় যে অন্যান্য ব্যাংকও যারা রয়েছে, তাদেরও যদি আমাদের তরফ থেকে কোনো ধরনের আমরা অ্যাসিস্ট্যান্স দিতে পারি,
কোলাবোরেশন করতে পারি, নলেজ শেয়ার করতে পারি, আই থিঙ্ক উই উইল বি মোর দ্যান হ্যাপি টু ডু সো। শেষ প্রশ্ন আপনার কাছে, যেহেতু টপ প্রফিটেবল ব্যাংকগুলোর মধ্যে অন্যতম সিটি ব্যাংক, সুতরাং সিএসআর কার্যক্রমে আপনাদের এক্সট্রা ফোকাস থাকবে, এটাই স্বাভাবিক। আপনার দৃষ্টিভঙ্গি একটু যদি। আমি খুব ছোটোবেলায় কোথাও পড়েছিলাম, কোনো একটা কোম্পানির একটা ব্র্যান্ড ছিল অথবা ট্যাগলাইন ছিল, প্রফিট ইজ দ্য অনলি লজিক্যাল থিং টু ফলো। ছোটোবেলা থেকে কিন্তু এটা আমার মাথার মধ্যে বেঁধে গেছিল যে আমি তো ব্যবসা করছি লাভের জন্য, সো লাভটা কখনো নেগেটিভভাবে দেখা উচিত না। 1000 কোটি টাকার প্রফিট করেছি ঠিকই, কিন্তু এটার কিন্তু একটা পর্যায়ের ভেতর দিয়ে এসেছি, সব কিছু নিয়মের ভেতরের থেকে লাভ করেছি। অ্যাট দ্য সেম টাইম আমাদের ওপরে কিন্তু শুধু আজকের থেকে না, শুধু যে লাভ করেছি সেটার কারণে যে আমি সিএসআর করছি তাও কিন্তু না। দিস ওয়াজ অল পার্ট অফ দ্য গেম, দিস ওয়াজ অল পার্ট অফ আওয়ার ইনিশিয়েটিভ, ইটস অল পার্ট অফ আওয়ার ভিশন, যে আমি কাজ করছি দেশের জন্য, দশের জন্য। লোন তো দিচ্ছি আমার একটা বিজনেস অবজেক্টিভ হিসাবে, কিন্তু দেশকে গড়ছি সেটা হচ্ছে আমার বড় ভিশন। দেশ গড়ার জন্য সেখানে আমাকে কৃষি খাতে হোক, শিক্ষা খাতে হোক, স্বাস্থ্য খাতে হোক, এবং অন্যান্য আরও অনেক ধরনের খাত আছে যেখানে আমরা সিএসআরের কাজ করে থাকি। শুধু কিন্তু দান করব, সে দানের জন্য দান করছি না। অনেকটা যদি বলি, আমি আসলে জাকাতের যে সেটাকে কি বলবো, জাকাত দেওয়ার যে একটা ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্কের মতো করে কিন্তু আমরা সিএসআরের কাজগুলো করছি, যেখান থেকে আসলে আমরা ফলপ্রসূ রেজাল্ট আনতে পারি। যেন সেখান থেকে আসলে এখানে আমরা শিক্ষার পিছনে কেন ইনভেস্ট করি, কারণ শিক্ষাই একমাত্র জিনিস যেটা আপনাকে দারিদ্র থেকে আপনাকে বের করে নিয়ে আসতে পারে। একজন মানুষের মেডিকেল অথবা তার হেলথ কেয়ার ইজ দেয়ার ফান্ডামেন্টাল রাইট। আমি যদি সেখানে সাহায্য করতে পারি, দিস হেল্পস এভরিবডি, উইমেন, ইউথ। এখানে সবচেয়ে বড় ইনভেস্ট করা প্রয়োজন, কারণ 50% অফ আওয়ার পপুলেশন ইজ উইমেন, 35% অফ আওয়ার পপুলেশন ইজ ইউথ। তাকে যদি আমি স্ট্রেংথেন না করি, তাহলে আমি কোথায় যাব? আগামী দিনে আমার ক্লায়েন্টস কোথা থেকে আসবে? আগামী দিনে দেশ আগে বাড়বে কীভাবে যদি আমি ওদেরকে নিয়ে কাজ না করি? অনেক ধন্যবাদ। আপনাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকুক সেই প্রত্যাশা করি। আজকের মতো আমরা আলোচনা এখানে শেষ করতেছি। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ইনসাইড। ভালো থাকবেন সবাই।